আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য তৃতীয় পত্র রিলেটেড একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে তুলনামূলক শিক্ষা ব্যবস্থা বলতে কি বুঝো। প্রশ্নটি কিন্তু অনেকবার বিগত পরীক্ষাগুলিতে এসেছিল, তা আবার যদি আসে সেজন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো তুলনামূলক শিক্ষা ব্যবস্থা বলতে সাধারণত এই যে বিশেষ করে নিজ দেশের শিক্ষার সঙ্গে অন্য কোনো দেশের পরীক্ষা ব্যবস্থা, পাঠদান পদ্ধতি, পরিশাসন পদ্ধতি, বিভিন্ন নীতি, শিক্ষা কার্যক্রম ইত্যাদির সাথে তুলনামূলক আলোচনাকে বোঝায়, তাই না? আমরা নিজেদের মতো করেও লিখতে পারবো, তারপরেও এখানে কিছু বিষয় উপস্থাপন করলাম। এখন পৃথিবীর সকল দেশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য একই, সেটি হচ্ছে শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং মঙ্গল সাধন করা। প্রত্যেক দেশের সাধারণত একটি উদ্দেশ্য হচ্ছে এই দক্ষ মানব সম্পদে রূপান্তর করা, তাই না? তবে শিক্ষার কাঠামো এবং ব্যবস্থাপনার দিক থেকে বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে যেমন প্রতিটি দেশের নিজস্ব প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রবর্তন করে থাকে, আর্থসামাজিক প্রেক্ষাপটে দূরদৃষ্টি ও জনিত পার্থক্য প্রভৃতির কারণে এক দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আরেক দেশের শিক্ষা ব্যবস্থার পার্থক্য হয়ে থাকে। তবে অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক বিষয় পর্যালোচনার মাধ্যমে একটি দেশের, বিশেষ করে একটি দেশ তার নিজের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারে। সেজন্যই একাধিক দেশের শিক্ষা ব্যবস্থার রূপরেখা অবগত হওয়ার পর তার মাধ্যমে নিজের দেশের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণের মাধ্যমে এই সুফল লাভ করার পাশাপাশি এই তুলনামূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা যায়। তো এইটা আমরা নিজেদের মতো করেও লিখতে পারি, জাস্ট বেসিকটা আমি আলোচনা। পরের প্রশ্নটি হচ্ছে তুলনামূলক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সমূহ আলোচনা করুন। এই প্রশ্নটা না আমি পয়েন্টগুলি আলোচনা করব। তো পয়েন্টগুলি আলোচনার জন্য এখানে আমি একটা ছন্দ রচনা করেছি। এই ছন্দটা যদি মনে থাকে তাহলে 10 থেকে 12টা 10, 11টা 12টা আমরা পয়েন্ট লিখতে পারবো। সেটি হচ্ছে, ছন্দটা হচ্ছে মুক্ত জ্ঞানের বিকাশ ও প্রযুক্তির মাধ্যমে বাস্তবমুখী পরিকল্পনার গভীর ও সমৃদ্ধশালী হয়। আমি আবারও বলছি, লক্ষ্য করি, মুক্ত জ্ঞানের বিকাশ ও প্রযুক্তির মাধ্যমে বাস্তবমুখী পরিকল্পনা গভীর ও সমৃদ্ধশালী হয়। তো এইগুলি যেমন মুক্ত বলতে বোঝাচ্ছে এই সেশনজট মুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয় বিদেশের সাথে তাল মিলিয়ে, যদি অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমরা বিশেষ করে তুলনামূলক আলোচনা করি। তাহলে আজ এই পয়েন্টগুলোর ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যাগুলো আমরা নিজেদের মতো করে পারবো। আমি মূলত এই উপরের সেন্টেন্সটা দেখে আমি নিচে পয়েন্টগুলো লিখে দিচ্ছি। তারপর জ্ঞানের দ্বারা এই যে এই নিজস্ব জ্ঞান ভাণ্ডারের উন্নয়ন, তারপরে হচ্ছে বিকাশ, বিতে হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা, কাতে হচ্ছে বিশ্বমানের কারিকুলাম, সতে হচ্ছে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন। এই বিকাশের মধ্যে 3টা আছে, বিকাশ হ। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা, তারপর বাস্তবমুখী শিক্ষাক্রম গ্রহণ, পরিকল্পনা সঠিক পরিকল্পনা প্রণয়নে সহায়ক হয়, গভীর শিক্ষা ব্যবস্থার গভীরে প্রবেশ করা যায়, সবার শেষে সমৃদ্ধশালী শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধশালী হয়। তাহলে এখানে 2, 4, 6, 8, 9টা পয়েন্ট, 9টা আমরা কিন্তু এই পয়েন্ট এখানে থেকে পেয়েছি। এর বাইরে আমরা আরও লিখতে পারি, যেমন তথ্য প্রযুক্তির ব্যবহার সহজ হয় বিদেশের সাথে, আমরা যদি বিদেশের বিভিন্ন তাল মিলিয়ে লেখাপড়া করি। তারপরে ওই যে প্রযুক্তিগত উন্নয়ন সহজ হয়, এগুলি আমরা আরও এর সাথে যুক্ত করতে পারি। ঠিক আছে, এইবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রত্যেকবার যে কোনো একটা দেশ সম্পর্কে এই বর্ণনা করতে বলে, অথবা বাংলাদেশের সাথে কোনো দেশের শিক্ষা ব্যবস্থার তুলনা করতে বলে। তো আমি আজকে যে জাপানের শিক্ষা ব্যবস্থার বর্ণনা করুন, এই প্রশ্নটা যদি আসে তো কীভাবে লিখবো, তাই না? জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এখন আলোচনা করব। বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে জাপান শিক্ষার দিক থেকে বিশেষ দিক দিয়েও অনেক এগিয়ে গিয়েছে, তাই না? একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা উপহার দিয়ে জাপান তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে একটি মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। এই যে 1946 সালে নতুন শিক্ষার জন্য জাপান দুইটা নীতিতে বিবেচিত এর মাধ্যমে তারা পরিকল্পনা করে শিক্ষার বিভিন্ন কার্যক্রম। এক নম্বরে বলা হয়েছে, নতুন সংবিধান ঘোষণা করে যে জাপান পৃথিবীতে গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মঙ্গলকামী জাতি হিসেবে প্রতিষ্ঠা ও মানবতার মঙ্গল সাধনে দৃঢ় প্রতিজ্ঞ। অর্থাৎ এখানে 1 নম্বরে বলছে
সংবিধানে ঘোষণা করেছে যে জাপান পৃথিবীতে গণতান্ত্রিক ও সামাজিক মঙ্গলগামী জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, এ কথা বলেছে। গণতান্ত্রিক ও সামাজিক মঙ্গলগামী জাতি হিসেবে শান্তি প্রতিষ্ঠা এবং মানবতার মঙ্গল সাধনে দৃঢ় প্রতিজ্ঞ তারা, এর 1 নম্বরে বলেছে। এবং 2 নম্বরে বলেছে শিক্ষা যে এক অসাধারণ ও সমৃদ্ধশালী কৃষ্টির হাতিয়ার স্বরূপ ব্যবহৃত হতে পারে, এটি সংবিধানের উল্লেখ করা হয়েছে। এবং তারা আরও বলেছে, 2 নম্বরে বলেছে যে শিক্ষা এক সাধারণ এবং সমৃদ্ধশালী হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে, এই বিশেষ করে তাদের শান্তি প্রতিষ্ঠা এবং দৃঢ় বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে, তাই না? এই 2টা নীতিতে জাপান শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এখন জাপানের শিক্ষা ব্যবস্থার কিছু উদ্দেশ্য লক্ষ্য আছে, যেমন সত্য ও ন্যায়কে ধারণ, আমরা ব্যাখ্যাগুলি পারবো, ব্যাখ্যাগুলি আমি বলছি না। 2 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি শ্রমের মর্যাদা প্রদান, তাই না? ব্যক্তিত্বের বিকাশ, সাংস্কৃতিক উন্নয়নের সহায়তা, রাজনৈতিক জ্ঞানের বিকাশ, সহনশীলতার বিকাশ এবং স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ। তো এইগুলি ব্যাখ্যা আমরা পারবো নিজেদের মতো করে, ব্যাখ্যা তো অবশ্যই পারবো, তাই না? তো এই যে 7টা উদ্দেশ্য এখানে উপস্থাপন করেছি, এগুলো হচ্ছে জাপানের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্য। এখন আমরা দেখব জাপানের শিক্ষা ব্যবস্থার স্তরসমূহ কী কী। জাপানের শিক্ষা ব্যবস্থা 4টি স্তর, যথাক্রমে 6, 3, 3, 4। অনেকের মনে হতে পারে এটা কি, এটা হচ্ছে এই 6 বছর হচ্ছে প্রাথমিক শিক্ষা, 6 বছর মেয়াদি, আর নিম্ন মাধ্যমিক শিক্ষা 3 বছর মেয়াদি, উচ্চ মাধ্যমিক শিক্ষা 3 বছর মেয়াদি, এবং এই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন হচ্ছে 4 বছর মেয়াদি। অর্থাৎ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ। যেমন আমাদের দেশে কিন্তু প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, তাই না? কিন্তু জাপানে কি, জাপানে হচ্ছে এই বিশেষ করে প্রাথমিক শিক্ষা যেটি 6 বছর, তারপরে নিম্ন মাধ্যমিক শিক্ষা 3 বছর, উচ্চ মাধ্যমিক শিক্ষা 3 বছর এবং কলেজ বা বিশ্ববিদ্যালয় হচ্ছে 4 বছর। এইটা হচ্ছে এই জাপানের শিক্ষা ব্যবস্থার স্তর। আচ্ছা, এইবার আমরা এই প্রত্যেকটি স্তর সম্পর্কে যদি ব্যাখ্যা প্রদান করি, তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। লক্ষ্য করি, সেটি হচ্ছে, প্রথমে আসি প্রাথমিক স্তর। এখন প্রাথমিক শিক্ষাকে আবার 2 ভাগে ভাগ করেছে, প্রাক প্রাথমিক শিক্ষা এবং এই প্রাথমিক শিক্ষা। প্রাক প্রাথমিক হচ্ছে জাপানি শিশুরা বিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে 3 থেকে 5 বছর বয়স পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা হিসেবে কিন্ডারগার্টেনে শিক্ষা লাভ করে। কিন্ডারগার্টেনে 3 থেকে 5 বছর। এই সময় তারা কি শিখে? এই সময় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে এই শিক্ষার প্রধান উদ্দেশ্য। এখানে পড়ানোটা মেন না, উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করা। এবং প্রাক প্রাথমিক শিক্ষা স্তরে সাধারণত দেখাশোনা করে, স্থানীয় শিক্ষা বোর্ড দেখাশোনা করে এবং বেসরকারি পর্যায়েই এইগুলি সাধারণত পরিচালিত হয়। এরপরে আসি জাপানের প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা হচ্ছে এই বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং এই স্তরে গ্রামীণ এবং শহরের শিক্ষা ব্যবস্থার মধ্যে তেমন কোনো ব্যবধান করা হয় না। সাধারণত 6 থেকে 12 বছরের ছেলেমেয়েরা এই প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে, 6 থেকে 12 বছরের, তাই না? আমাদের এখানেও কিন্তু 6 থেকে সাধারণত 10 বছর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করে, তাই না? আর এখানে 6 থেকে 12। এবং এই স্তরে সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও আছে, যেমন বা আমাদের। এবার আসি 3 নম্বরে নিম্ন মাধ্যমিক স্তর। তো নিম্ন মাধ্যমিক স্তরে সাধারণত এই স্তর 3 বছর মেয়াদি এবং 7ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত, 7ম থেকে 9ম, 7ম, 8ম, 9ম আর 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত হচ্ছে প্রাথমিক, তাই না? তো 9ম শ্রেণী পর্যন্ত নিম্ন মাধ্যমিক স্তর হিসেবে সাধারণত এই 13 থেকে 15 বছরের বয়সে যে সমস্ত শিক্ষার্থী আছে তারা এই নিম্ন মাধ্যমিকে ভর্তি হয়, স্তরে ভর্তি হয়। স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ কর্তৃক এলাকার প্রয়োজন অনুযায়ী ঐচ্ছিক বিষয় স্কুলের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়। এখানে কিন্তু আমরা যেমন জাতীয়ভাবে বাধ্যতামূলক বিভিন্ন বিষয় সেট করে দিই, কিন্তু এইখানে বলেছে স্থানীয় কর্তৃপক্ষ স্বীয় এলাকার প্রয়োজন অনুসারে ঐচ্ছিক বিষয়সমূহ এই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়। ঐচ্ছিক বিষয়সমূহ
একজন শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 32 ঘন্টা পড়াশোনা করতে হয়, 32 ঘন্টা, এবং তার মধ্যে 26 ঘন্টা বিভিন্ন বিষয়ের উপর আর অবশিষ্ট 6 ঘন্টা ঐচ্ছিক বিষয়ের উপর। মানে এখানে কিছু আবশ্যিক বিষয় আছে, কিছু ঐচ্ছিক আসে। তাহলে মোট 32 ঘন্টা পড়ালেখা করা লাগে তাদেরকে। তার মধ্যে সপ্তাহে 26 ঘন্টা বিভিন্ন বিষয়ের উপর আর অবশিষ্ট 6 ঘন্টা ঐচ্ছিক বিষয়ের উপর। এবং যেমন জাপানি ভাষা, সমাজ শিক্ষা, শরীরচর্চা, অঙ্ক, বিজ্ঞান, চিত্র অঙ্কন, ল্যাবরেটরির কাজ, গৃহ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় শেখানো হয় এই নিম্ন মাধ্যমিক স্তরে। এবার আসি উচ্চ মাধ্যমিক স্তর। উচ্চ মাধ্যমিক, এবং এইখানে বাধ্যতামূলক 9 বছরের এই লেখাপড়া শেষ করার পর, বিশেষ করে প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক শিক্ষা স্তর শেষ করার পর, প্রাথমিক হচ্ছে 6 বছর আর নিম্ন মাধ্যমিক হচ্ছে 3 বছর, মোট 9 বছর শিক্ষা লাভ করার পর বা শেষ করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। এবং দশম থেকে দ্বাদশ পর্যন্ত এই 3 বছর, মানে 10, 11 এবং 12, তাই না? দশম থেকে দ্বাদশ পর্যন্ত এই 3 বছর মেয়াদি এই উচ্চ মাধ্যমিক শিক্ষার স্তর। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে 3টা অংশ আছে। একটা হচ্ছে সাধারণ শিক্ষা, আরেকটা হচ্ছে বৃত্তিমূলক শিক্ষা, আরেকটা হচ্ছে সাধারণ ও বৃত্তিমূলক শিক্ষা সমন্বিত। ঠিক আছে? একটা হচ্ছে সাধারণ, জেনারেল, আরেকটা হচ্ছে কারিগরি, আরেকটা হচ্ছে জেনারেল আর কারিগরি সমন্বিত, সাধারণ ও বৃত্তিমূলক মিলে সমন্বিত শিক্ষা। এখন বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কি কি শেখানো হয়? কৃষি, চারুকারু, শিল্প, বাণিজ্য, মৎস্য, অন্যান্য ধরনের কৃষি ও পেশামূলক শিক্ষার ব্যবস্থা করে থাকে, পেশাজীবীমূলক। ঠিক আছে? এবং 1988 সালে উচ্চ মাধ্যমিক স্তরে এক নতুন ধরনের ক্রেডিট সিস্টেম পদ্ধতি প্রবর্তন করে তারা। ঠিক আছে? 1988 সালে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে নতুন ধরনের তারা ক্রেডিট সিস্টেম প্রবর্তন করেছে। ঠিক আছে? এর ফলে কি হয়েছে? যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে তার প্রয়োজন অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারে। একটা নির্দিষ্ট ক্রেডিট সম্পন্ন করার পরে আবার যদি গ্যাপ দিয়ে পরে আবার সেই পরবর্তী ক্রেডিট থেকে পড়ালেখা শুরু করতে পারে, এরকম আর কি। এবার সবার শেষে আসি উচ্চ শিক্ষা স্তর। তো উচ্চ শিক্ষা স্তরটা সাধারণত ওই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য নানা ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন বিশ্ববিদ্যালয়, জুনিয়র কলেজ, টেকনোলজি কলেজ, বিশেষ ট্রেনিং স্কুল ইত্যাদি। এইখানে সাধারণত এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত ন্যাশনাল সেন্টার ফর ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশনতে ভর্তি মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে ভর্তি হতে হয়। ঠিক আছে? এখানে কিন্তু কেন্দ্রীয়ভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, এই যে ন্যাশনাল সেন্টার ফর ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন। ঠিক আছে? আবারও বলছি, ন্যাশনাল সেন্টার ফর ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে এই উচ্চশিক্ষার স্তরে অংশগ্রহণের পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়, তাই না? এই উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষে বিভিন্ন বিষয়ের উপরে এই স্নাতক সম্মান কোর্সের ব্যবস্থা রয়েছে অবশ্য, এবং বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট স্কুলের মাস্টার্স ও ডক্টরেট কোর্স করারও ব্যবস্থা আছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের বিষয়েও কোর্সের 6 বছর মেয়াদি এই বিশেষ করে মেডিকেল সায়েন্স পড়ার সুযোগ রয়েছে, তাই না? এবং জুনিয়র কলেজের বিভিন্ন পেশাভিত্তিক, যেমন 2-3 বছরের আবার ডিপ্লোমা, আমাদের দেশে যেমন ডিপ্লোমা আছে, এরকম 2-3 বছর মেয়াদি বিভিন্ন কোর্সের ব্যবস্থা রয়েছে এই দেশে। এবং তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, সেটি হচ্ছে জাপানি শিক্ষা ব্যবস্থায় মেনলি যে বিষয় সেটি হচ্ছে এই 3টা প্রধান স্তর, এই 4টা প্রধান স্তর, সেটি হচ্ছে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা, তাই না? প্রাথমিকে হচ্ছে এই 6 বছর, নিম্ন মাধ্যমিকে হচ্ছে 3 বছর, উচ্চ মাধ্যমিকে 3 বছর এবং উচ্চ শিক্ষায় বাকি সময়টা 18 বছরের পরে বাকি সময়টা এখানে পড়াশোনা করতে হয়। এই হচ্ছে ঘটনা। আমরা প্রাইমারিকে আবার 2টা অংশে ভাগ করেছি, এই প্রাক প্রাথমিক এবং প্রাথমিক, তাই না? তো এইভাবে আমরা লিখতে পারি, আরও আমরা নিজেদের মতো করে বই পড়ে আমরা উপস্থাপন করতে পারি। ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনা। এই যে বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা বর্ণনা করুন। মানে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার বর্ণনা যদি পরীক্ষায় আসে তাহলে কীভাবে লিখতে পারি? লক্ষ্য করি, প্রথমে ভূমিকা আকারে কিছু লিখতে হবে,
যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা আদর্শ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা হিসেবে এক উজ্জ্বল দৃষ্টান্ত, এভাবে লিখতে পারি। শিক্ষার প্রকৃত উদ্দেশ্যসমূহ নিহিত রয়েছে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে। এই কারণে এই যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা নানা দিক থেকে সারা বিশ্বে একটি মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে এবং যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা নানা রকম ক্রমবিকাশের মাধ্যমে নানারূপ পরিগ্রহের পর এই বর্তমানে এই রূপ লাভ করেছে। যেমন এই নানা সংস্কারের মাধ্যমে 1944 সনে শিক্ষা আইন তৈরি হয়। ইংল্যান্ডে 1944 সনে শিক্ষা আইন সমগ্র দেশের জাতীয় শিক্ষাকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত লাভ করেছে, তাই না? এবং শিক্ষা প্রশাসন ও নিয়ন্ত্রণ কিভাবে করা হয় যুক্তরাজ্যের লক্ষ্য করি। যুক্তরাজ্যের জনসাধারণের শিক্ষা পরিচালনার ও নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় এবং স্থানীয় সরকার যৌথভাবে এই দায়িত্ব পালন করে। ঠিক আছে, কিভাবে করে লক্ষ্য করি। কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করে এবং স্থানীয় সরকার স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা উক্ত নীতিসমূহ বিশদ কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত করে, তাই না? এবার আরও আমরা লিখব যে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ এর দায়িত্ব ও কার্যাবলী কী। লক্ষ্য করি যুক্তরাজ্যের সকল প্রকার শিক্ষার দায়িত্ব স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের বা বিশেষ করে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা ব্যতীত বিশেষ স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের কাউন্সিল নির্বাচিতের মাধ্যমে এই কাউন্সিলই স্থানীয় সরকার স্থানীয় শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাউন্সিলরগুলো তাদের নিজস্ব এলাকার কমিটি গঠন করে, কমিটি নিয়োগ করে এবং উক্ত কমিটি কর্তৃপক্ষ নিম্নলিখিত দায়িত্বগুলো পালন করে থাকে। যেমন স্ব এলাকায় স্কুল ভবন নির্মাণ করে, শিক্ষক স্থানীয় স্কুল ইন্সপেক্টর এবং শিক্ষা সংগঠক নিয়োগ করে, স্কুলের প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করে, স্থানীয় জনসংখ্যার প্রয়োজন ও চাহিদা অনুসারে উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা করাই স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। আচ্ছা, এবং এইখানে এই যুক্তরাজ্যের শিক্ষা কাঠামো কি লক্ষ্য করি। যুক্তরাজ্যের আনুষ্ঠানিক শিক্ষাকে 4টি স্তরে ভাগ করা হয়, যথাক্রমে প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও উচ্চশিক্ষা। প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। এইখানে এই যে প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই 2 থেকে 5 বছরের শিশুরা নার্সারিতে এই শিক্ষা বিশেষ করে অবৈতনিক এবং বেসরকারি জনগণের প্রতিষ্ঠিত এই নার্সারি শিক্ষার মাধ্যমে নার্সারিতে তারা শিক্ষা গ্রহণ করে থাকে। পাশাপাশি এই স্তরের শিশুরা নিজে উৎসাহিত হয়ে স্কুলে আসে, নিজে উৎসাহিত হয়ে গান বাজনা, খেলাধুলা, ছবি আঁকা ইত্যাদির মাধ্যমে শিক্ষা গ্রহণ করে। মানে শিক্ষার প্রতি আগ্রহ প্রকাশ তৈরি করার জন্য এই শিশুদেরকে 2 থেকে 5 বছরের মধ্যে খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা এগুলোর মাধ্যমে তাদেরকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করানো হয়। এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে 5 বছরের যখন বয়স হয় 5 বছরের হতেই প্রাথমিক শিক্ষা স্তরের বিশেষ করে শুরু হয় এবং এই স্তরে সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক। ঠিক আছে, এবং এই স্তরে আনুষ্ঠানিক শিক্ষা প্রদান করা হয়। এই স্তর থেকেই শুরু হয়, মূলত প্রাথমিক শিক্ষা থেকেই এই মেন যে শিক্ষা শুরু হয়। প্রাথমিক শিক্ষা স্তরকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি ইনফান্ট স্তর, প্রাইমারি ইনফান্ট স্তর, আর একটা হচ্ছে প্রাইমারি জুনিয়র স্তর। ঠিক আছে, প্রাইমারি ইনফান্ট স্তরে কি করে দেখি। প্রাইমারি ইনফান্ট স্তর এখানে কি করে, এখানে এই যে 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত প্রাইমারি ইনফান্ট শ্রেণীর শিক্ষার ব্যবস্থা রয়েছে। এখানে এই যে বকের সাহায্যে খেলনা তৈরি, গান, অঙ্কন, শরীরচর্চা, আনন্দদায়ক অভিজ্ঞতার মাধ্যমে শিশুকে নিয়ম শৃঙ্খলায় অভ্যস্ত করানো এবং মৌলিক দক্ষতা শিক্ষাদানের মাধ্যমে এই শিক্ষা স্তরে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যাকে বলা হয় ইনফান্ট স্তর বা ইনফান্ট স্টেজও বলা যায়, তাই না, ইনফান্ট। এবার আসছি প্রাইমারি জুনিয়র স্তর, 7 থেকে 11 প্লাস এই বছরের শিশুদের ছেলেমেয়েদেরকে বা শিশুদেরকে এই স্তরে অধ্যয়ন করানোর মাধ্যমে ইংরেজি, গণিত, হাতের কাজ, নাটক, অঙ্কন, মডেলিং, তারপরে কমন বিভিন্ন সঙ্গীত, ইতিহাস, ভূগোল, ধর্মীয় জ্ঞান এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন সহ খেলাধুলা এই স্তরে শেখানো হয়, তাই না। এখন এইখানে কিন্তু বাংলা শেখানো হয় না, খেয়াল করি ভালো করে। বাংলাদেশে যেমন
বাংলা দিয়ে শুরু করি না, বাংলা ইংরেজি গণিত এগুলি বাংলাদেশে শেখানো হয়, কিন্তু ইংল্যান্ডে কিন্তু বাংলা নাই, বাংলা শেখানো হয়, কথা এখানে বলা নাই। বাংলা তো ইংল্যান্ডের জন্য বিদেশি ভাষা, তাই না? আচ্ছা, উন্নত শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা উপকরণ ব্যবহার করে শ্রেণীকক্ষে শিক্ষাদান করানো হয় এই জুনিয়র স্তরে, বিশেষ করে প্রাইমারি জুনিয়র স্তরে, এবং জুনিয়র স্কুলের সর্বশেষ দুটি শ্রেণীতে মৌলিক শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়। কারণ জুনিয়র স্কুল পাশ করার পর গ্রামার টেকনিক্যাল এবং পাবলিক স্কুলে ভর্তি হতে চাইলে 9 সদস্য বিশিষ্ট যাচাই পরীক্ষায় এই অংশগ্রহণ করতে হয় বা উত্তীর্ণ হতে হয়। ঠিক আছে, এইবার আসি মাধ্যমিক শিক্ষা। এটি মাধ্যমিক স্তরের, এটি প্রাথমিক স্তরের পরের শিক্ষা, তাই না? মাধ্যমিক, এবং যুক্তরাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন প্রকার মাধ্যমিক স্কুলে লেখাপড়া করে। বিভিন্ন প্রকার মাধ্যমিক স্তর কিন্তু যুক্তরাজ্যে বেশ কয়েক প্রকার আছে। যেমন এটা হচ্ছে কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুল, এখানে 70% ছেলেমেয়ে লেখাপড়া করে। কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুল। তবে এই যে কম্প্রিহেন্সিভ স্কুলে সাধারণত 11 থেকে 18 বছর পর্যন্ত এই সম্পূর্ণ মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা এইখানে লেখাপড়া করে থাকে, মানে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এইখানে পড়ে। তার নাম হচ্ছে কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুল। এবং এই মিডল স্কুল থেকে বিশেষ করে ছেলেমেয়েরা সিনিয়র কম্প্রিহেন্সিভ স্কুলে প্রবেশ করে থাকে, যথাক্রমে এই যে 16 থেকে 18 বছর শিক্ষা সমাপ্ত করার পর। ঠিক আছে, অর্থাৎ 11 থেকে 18 বছর পর্যন্ত এই কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুলে লেখাপড়া করে থাকে। এর মধ্যে মিডল হতে বিশেষ করে সিনিয়রে প্রবেশ করে এই 16 থেকে 18, এবং 11+ ফলাফলের ভিত্তিতে, 11+ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই যে গ্রামার, মডার্ন টেকনিক্যাল স্কুলে ভর্তি করানো হয়। আবার যাদের বয়স 11+ তাদেরকে ভর্তির ফলাফলের ভিত্তিতে গ্রামার স্কুল, টেকনিক্যাল স্কুলে ভর্তি করানো হয়। তো এই বিষয়গুলি আমরা সুন্দরভাবে লেখার চেষ্টা করব যদি পরীক্ষায় আসে। বা গ্রামার স্কুল, শিক্ষার্থীদের জন্য গ্রামার স্কুল বেশ গুরুত্বপূর্ণ। বেসরকারি প্রতিষ্ঠান গ্রামার স্কুল পরিচালনা, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এই সমস্ত গ্রামার স্কুল পরিচালনা করে থাকে, এবং 5 বছর পর্যন্ত এখানে পড়ানো হয়। গভীর জ্ঞান অর্জন, বুদ্ধিমত্তা ও নেতৃত্বের গুণ বিকাশে এই ছাত্রছাত্রীদের সহায়তা করা হচ্ছে গ্রামার স্কুলের মূল উদ্দেশ্য। গ্রামার স্কুল মানে এখানে শুধু গ্রামার শেখানো হয় তাই না। গ্রামার স্কুল হচ্ছে এখানে বেসরকারিভাবে পরিচালিত, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 5 বছর পর্যন্ত পড়ানো হয়। যেমন এই গ্রামার স্কুলে ইংরেজি সাহিত্য, বিদেশি ভাষা, ক্লাসিক্যাল ভাষা, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ভূগোল, গণিত, ইতিহাস, শিল্পকলা, সঙ্গীত ইত্যাদি বিষয় এই গ্রামার স্কুলের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রামার স্কুল শেষ করার 2 বছরে এই একাডেমিক কৃতিত্ব অর্জনের জন্য প্রতি বিশেষ জোর দেওয়া হয়। এই কারণে গ্রামার স্কুল খুবই গুরুত্বপূর্ণ। এবার এই মডার্ন স্কুলগুলো সাধারণত মূলত পরীক্ষণ বিদ্যালয়। 9 সদস্য বিশিষ্ট বাছনিক পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মডার্ন স্কুলে ভর্তি করা হয়। মডার্ন স্কুলের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ভর্তি হতে হয়। এই যে 9 সদস্য বিশিষ্ট বাছনিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে ছাত্রছাত্রীরা মডার্ন স্কুলে ভর্তি হয়। এখানে মডার্ন স্কুলে কি পড়ানো হয়? ইংরেজি কথন, তারপর হচ্ছে কি যে সমাজ পাঠ, স্বাস্থ্য, শারীরিক শিক্ষা, গৃহ বিজ্ঞান, হিসাব রক্ষণ, বাণিজ্যের বিষয়, চারুকলা, পরিবেশ পরিচিতি, ভূগোল, সঙ্গীত এবং কর্মসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এই অধ্যয়নের ব্যবস্থা রয়েছে মডার্ন স্কুলে। তো মডার্ন স্কুলটাও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, স্থানীয় শিক্ষক কর্তৃপক্ষ সম্মিলিতভাবে এই মডার্ন স্কুল এর পাঠ্যক্রম প্রদান করে থাকে। ঠিক আছে, এবার আসি টেকনিক্যাল স্কুল। টেকনিক্যাল স্কুল হচ্ছে সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন প্রকারের টেকনিক্যাল স্কুলের পড়াশোনার সুযোগ রয়েছে ইংল্যান্ডে। শিল্প এবং কারিগরি জীবনের সঙ্গে সম্পর্ক রেখে টেকনিক্যাল স্কুলের বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এখানেও 9 সদস্য বিশিষ্ট বাছনিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই অধ্যয়নের সুযোগ পায়। তাহলে এই যে বিশেষ করে মডার্ন স্কুল এবং টেকনিক্যাল স্কুলে 9 সদস্য বিশিষ্ট বাছনিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পায়, এবং এই স্কুলের শিক্ষা অত্যন্ত ব্যয়বহুল। ইংরেজি, গণিত এবং গণিত বিষয় সহ বিভিন্ন উপযোগী বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি এই স্কুলের শিক্ষা দেওয়া হয়। এবার আসি উচ্চশিক্ষা।
মাধ্যমিক স্তর গেল, এবার উচ্চশিক্ষা। তো উচ্চশিক্ষা গ্রামার স্কুল থেকে পাশ করা ছাত্রছাত্রীরা অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে, এই লেভেলকে অ্যাডভান্স লেভেল বলে, এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং কলেজ ও টেকনিক্যাল কলেজে অধ্যয়ন এর সুযোগ পায়। তাহলে গ্রামার স্কুল থেকে পাশ করা ছাত্রছাত্রীরা সাধারণত এই বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং কলেজ, টেকনিক্যাল কলেজ সহ উচ্চশিক্ষা লাভের জন্য সুযোগ পায়। যুক্তরাজ্যে পাবলিক স্কুলগুলোতে উচ্চতর এবং আধুনিকতম শিক্ষার ব্যবস্থা রয়েছে। পাবলিক স্কুল যেগুলি রয়েছে যুক্তরাজ্যে, সেখানেও কিন্তু আধুনিকতম শিক্ষার ব্যবস্থা রয়েছে। এই স্কুলগুলোতে আবাসিক এবং শিক্ষাক্রম হচ্ছে 7 বছর। তাহলে উচ্চশিক্ষা হচ্ছে 7 বছর এই ইংল্যান্ডে, এবং এই কিছু স্কুল আছে পাবলিক স্কুল, এগুলো আবাসিক। এখানে স্কুল হলেও এখানে কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে। এছাড়াও রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং কলেজ, টেকনিক্যাল কলেজ, এখানে উচ্চশিক্ষা লাভের সুযোগ রয়েছে। এবার বিশেষ শিক্ষা রয়েছে কিন্তু ইংল্যান্ডে। বিশেষ শিক্ষার মধ্যে শারীরিক ও মানসিকভাবে পঙ্গুদের, সাধারণত মানসিক বৈকল্যের কারণে যারা বিশেষ করে সাধারণ শিক্ষা থেকে বঞ্চিত হয়, যেমন বোবা, অন্ধ, কানা, প্রতিবন্ধী, তাদের জন্য এই যুক্তরাজ্যে আবাসিক এবং অনাবাসিক স্কুলের ব্যবস্থা রয়েছে। এদের মধ্যে এই হাসপাতাল স্কুল, দিবা স্কুল, বোর্ডিং স্কুল রয়েছে, এবং সমাজে বসবাস করার উপযোগী প্রতিদান করা এই শিক্ষার্থীদের হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। সমাজের সাথে তাদেরকে তাল মিলিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার, তাই না? এবার আছে প্রশিক্ষণ, বিশেষ প্রশিক্ষণ। যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষকদেরকে উত্তম রূপে প্রশিক্ষণ প্রদান করা হয়, যার ফলে শিক্ষকদের উৎকর্ষতা বৃদ্ধি পায়। শিক্ষকদের প্রশিক্ষণের যে সমস্ত ব্যবস্থা রয়েছে তা নিম্নরূপ। যেমন প্রাথমিক স্কুলের শিক্ষকদের মানসম্মত শিক্ষা গ্রহণে ও শিক্ষা প্রদানের জন্য কলেজ অফ এডুকেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং জেমস রিপোর্টে এই শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে নিম্নোক্ত সুপারিশগুলো করা হয়েছে। ব্যক্তি পর্যায়ের পেশাগত প্রস্তুতি লাভ, প্রশিক্ষণার্থীর ব্যক্তিগত শিক্ষার মান বৃদ্ধি, এবং জাতীয় পর্যায়ে এই কিছুদিন স্কুলে চাকরি করার পর কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণে যোগদান করে ব্যক্তিগত অভিজ্ঞতা সমৃদ্ধ করা হয়। অর্থাৎ জাতীয় পর্যায়ে যারা যে সমস্ত শিক্ষক নিয়োগ পায়, তারা কিছুদিন চাকরি করার পরেই তাদেরকে প্রশিক্ষণে পাঠানো হয়, সে কথা বলছে। এবার আসি পরীক্ষা পদ্ধতি। যুক্তরাজ্যের পরীক্ষা পদ্ধতি তুলনামূলক রচনামূলকের মাধ্যমে নেওয়া হয়। যেমন পঞ্চম শ্রেণী শেষ করার পর 11+ দ্বারা বিভিন্ন প্রকারের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নির্বাচন করা হয়। অর্থাৎ পঞ্চম শ্রেণী শেষে 11 বছরের পঞ্চম শ্রেণী শেষ করার পর 11+ মানে কি 11 বছরের প্লাস হওয়ার পরে তাদেরকে পরীক্ষা দ্বারা বিভিন্ন প্রকার মাধ্যমিকে নির্বাচন করা হয়। যেমন এই যে 9 সদস্য বিশিষ্ট বাছনিক পরীক্ষার মাধ্যমে তাদেরকে পসি পরীক্ষা নিয়ে বিভিন্ন স্কুলে ভর্তি করা হয়, এবং পরীক্ষার মূল বিষয়গুলো হচ্ছে বুদ্ধিমত্তা, মানে আইকিউ, তাই না, ইংরেজি, পাটিগণিত। এছাড়াও মাধ্যমিক শিক্ষা শেষে ছেলেমেয়েরা 2টি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। একটা হচ্ছে SCE মানে সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন, একটা পরীক্ষা হয় সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন। আরেকটা হচ্ছে জেনারেল সার্টিফিকেট এডুকেশন। তবে এই যে 1965 সাল থেকে এই যে সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন যেটি, তো এই ক্ষেত্রে 3টি মোডে এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। 3টা মোডে, যেমন মোড 1-এ আঞ্চলিক বোর্ড কর্তৃক প্রণীত পাঠ্যসূচির আলোকে এই বই পরীক্ষা নেওয়া হয়, আঞ্চলিক বোর্ড কর্তৃক পাঠ্যসূচির আলোকে। এবং মোড 2-এ বিষয়ের উপর বিশেষজ্ঞ স্কুল কর্তৃক বই পরীক্ষা গ্রহণ করা হয়, এক্সটার্নাল পরীক্ষা। এবং সর্বশেষে স্কুল কর্তৃক প্রদত্ত পাঠ্যসূচি অনুসরণে আঞ্চলিক বোর্ডের মডারেশন ওই স্কুল কর্তৃপক্ষের পরীক্ষকের ভিত্তিতে এই পরীক্ষাগুলি নেওয়া হয়। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে 3টা মোডে পরীক্ষা নেওয়া হয়। প্রথমটি হচ্ছে আঞ্চলিক বোর্ড কর্তৃক তৈরিকৃত পাঠ্যসূচির আলোকে বই পরীক্ষা, আরেকটি হচ্ছে বিশেষজ্ঞ স্কুল কর্তৃক গঠিত বই পরীক্ষা, এবং আরেকটা হচ্ছে যে স্কুল কর্তৃক যে পাঠ্যসূচি অনুসরণ করা হয় এর আলোকে আঞ্চলিক বোর্ডের মডারেশন ও স্কুল কর্তৃপক্ষের পরীক্ষকের, আঞ্চলিক বোর্ডের মডারেশন এবং স্কুল কর্তৃপক্ষ দুটো সমন্বয়ে আবার একটা পরীক্ষা, 3টা মোডে পরীক্ষা নেওয়া হয়। তো এইভাবে আমরা আলোচনা করতে পারি। পরিশেষে বলা যায় যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা বর্তমান সবার কাছে একটি আদর্শ গ্রহণযোগ্য শিক্ষা হিসেবে বিশেষ করে বিবেচিত, এবং এটি একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা হিসেবে সারা বিশ্বে পরিগণিত।
তো এইভাবে আমরা আলোচনা করতে পারি। তো এর পরবর্তীতে আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করুন বা তুলনামূলক বিবরণ বর্ণনা করুন। এইভাবেও কিন্তু অনেক সময় প্রশ্নে আসে। তো এই প্রশ্নটি পরবর্তীতে আলোচনা করার চেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বাংলাদেশ ও জাপানের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক বিবরণ দিন। তো এই প্রশ্নটি বিভাগীয় পরীক্ষায় কয়েকবার এসেছিল ইতিপূর্বে, তো আবার যদি আসে সেজন্য আজকের আলোচনা। তো প্রথমে আমরা ভূমিকা লিখব। ভূমিকাতে লিখতে পারি এইভাবে: পৃথিবীর সকল দেশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য একই, তাই না, এবং আধুনিক ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা, এরকম কিছু ভূমিকা লিখব। তারপরে লিখব যে জাপানের বিশেষ করে এবং বাংলাদেশের দুটি রাষ্ট্রের যে শিক্ষা ব্যবস্থা তুলনামূলক পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। কিন্তু উপরে কিন্তু ভূমিকা লিখতে হবে সুন্দর করে। একটু ভূমিকা আমরা বই পড়লে পারবো, সমস্যা নেই। আমরা মূলত বেসিক পার্থক্যটা এই যে শখ আকারে আলোচনা করার চেষ্টা করছি, ক্ষেত্রসমূহ বাংলাদেশ এবং জাপান। প্রথমে আসি শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার 4টি স্তর, যথাক্রমে এই প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা। এবং জাপানের ক্ষেত্রেও কিন্তু এই বিশেষ করে 4টা স্তর, যথাক্রমে প্রাক প্রাথমিক, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা। তাহলে এইখানে লক্ষ্য করি বাংলাদেশে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা। আর এখানে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা, এই 4টা। তাহলে এখানে বেসিক পার্থক্য তেমন নয়। পার্থক্য হচ্ছে নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুটো অংশে ভাগ করেছে। আমাদেরও মাধ্যমিকে 2টি স্তর আছে, কিন্তু টোটালটাই মাধ্যমিক হিসেবে 6 থেকে 10 পর্যন্ত ধরা হয় আমাদের, ঠিক আছে। এবার আসি ক্রেডিট সিস্টেম। বাংলাদেশে ক্রেডিট সিস্টেমে চালু নাই, কিন্তু জাপানে এই ক্রেডিট সিস্টেম চালু রয়েছে। ক্রেডিট সিস্টেম চালু রয়েছে, লক্ষ্য করি। আরও পার্থক্য যেগুলি আছে, প্রাক প্রাথমিকে বাংলাদেশে কি শেখানো হয়, জাপানে কি শেখানো হয়। প্রাক প্রাথমিকে এর সময় হচ্ছে আমাদের 4 থেকে 6 বছরের শিশুদের প্রাক প্রাথমিকে ভর্তি করা হয়। এবং এই যে ঐচ্ছিক, বৈতনিক ও অবৈতনিক, এবং এটা বাধ্যতামূলক না। এটা কেউ যদি ইচ্ছা পোষণ করে সেটি বিশেষ করে অবৈতনিকভাবেও এটি শেখার সুযোগ রয়েছে। আবার বেতন প্রদানের মাধ্যমে শিক্ষা, বেসরকারিভাবে শিক্ষার সুযোগ রয়েছে। বিভিন্ন এই যে সরকারি বেসরকারি বিশেষ করে ছোটোখাটো কিন্ডারগার্টেন স্কুল এবং কেজি স্কুল, মসজিদেও কিন্তু শেখানো হয় এই যে প্রাক প্রাথমিক শিক্ষাগুলি। এবার আসি জাপানে 3 থেকে 5 বছরের শিশুদের জন্য এই সুযোগ রয়েছে। আমাদের যেমন 4 থেকে 6, আর জাপানে 3 থেকে 5 বছরের শিশুদের প্রাক প্রাথমিকে পড়ার সুযোগ রয়েছে। এখানে ঐচ্ছিক, অবৈতনিক, বৈতনিক বিভিন্নভাবে সুযোগ রয়েছে। নার্সারি প্লাস কেজি এইখানে পড়ানো হয়। এখানেও তেমন পার্থক্য নাই। যেমন আমাদের এখানে বিশেষ করে মসজিদ আছে, জাপানে তার মসজিদে শেখানো হয় না। এবার আসি প্রাক প্রাথমিকের লক্ষ্য কী। প্রাক প্রাথমিকের শিক্ষার লক্ষ্য 2 দেশে একই রকম, শিশুদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা। মানে পড়াশোনার জন্য শিশুদেরকে শারীরিক ও মানসিকভাবে তাদেরকে প্রস্তুত করা। 2 দেশে একই সিস্টেম, দুইটা উদ্দেশ্যই এক। এবার আসি প্রাথমিক। বাংলাদেশে প্রাথমিকে এই 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত, এবং এখানে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সবার জন্য অবৈতনিক। মানে আমাদের বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলোতে অবৈতনিকভাবে পড়ানো হয় এবং বাধ্যতামূলক এটার মেয়াদ 5 বছর, 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এবং এই 6 থেকে 11 বছরের শিশুরা প্রাথমিকে লেখাপড়া করে বাংলাদেশে। এবার আসে জাপানে এই 1ম থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা, 1ম থেকে অর্থাৎ 1 থেকে 6, এবং এই পড়াও বাধ্যতামূলক। জাপানে, বাংলাদেশে যেমন বাধ্যতামূলক, ওদেশেও বাধ্যতামূলক, 6 বছর মেয়াদি। আমাদের যেমন প্রাথমিক 5 বছর মেয়াদি, জাপানে 6 বছর মেয়াদি। এখানে একটু বেসিক পার্থক্য রয়েছে। এবং 6 থেকে 15 বছরের শিশুদের এই বিশেষ করে জাপানে প্রাথমিক শিক্ষা লেখাপড়া করতে পারে। তো এবার আসি প্রাথমিক সংখ্যার লক্ষ্য কী, তাই না। লক্ষ্য বাংলাদেশ এবং জাপানের একটু পার্থক্য আছে লক্ষ্যের ক্ষেত্রে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কি করা হয়, শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও মানবিক বিকাশে মাধ্যমে গড়ে তোলে। শারীরিক, মানসিক, সামাজিক এবং মানবিক বিকাশ সাধনের মাধ্যমে শিশুদের গড়ে তোলা, এটা হচ্ছে লক্ষ্য প্রাথমিকের। বাট জাপানের যে লক্ষ্য সেটি হচ্ছে
শিশুদের জীবনমুখী ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করা হয়, তাই না? জীবনমুখী ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় শিক্ষিত করা জাপানে কিন্তু। এবার আসি এই মাধ্যমিক স্তর। মাধ্যমিকে বাংলাদেশে 3টা স্তর রয়েছে, যথাক্রমে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিকে 6ষ্ঠ থেকে 8ম, মাধ্যমিকে 9ম 10ম, আর উচ্চ মাধ্যমিকে একাদশ দ্বাদশ। একাদশ দ্বাদশকে আমরা উচ্চ মাধ্যমিক বলি, তাই না? কিন্তু জাপানে আবার 2টা স্তর, একটা হচ্ছে এই নিম্ন মাধ্যমিক 7ম থেকে 9ম, আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 10ম থেকে দ্বাদশ, তাই না? 10, 11, 12 এই 3 ক্লাস হচ্ছে উচ্চ মাধ্যমিক। এবার আসি মাধ্যমিকে আবার বিভিন্ন স্তর, উচ্চ মাধ্যমিকে বিভিন্ন স্তর আছে। উচ্চ মাধ্যমিকে বাংলাদেশে 3টা স্তর, যথাক্রমে এই বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা। বিজ্ঞান গ্রুপ, মানবিক গ্রুপ এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ। অন্যদিকে জাপানে 2টা স্তর, একটা হচ্ছে সাধারণ শিক্ষা আর একটা হচ্ছে বিশেষ শিক্ষা। সাধারণ শিক্ষা আর একটা হচ্ছে বিশেষ শিক্ষা। এবার আসি উচ্চশিক্ষার স্তর। উচ্চশিক্ষা, তাই না? উচ্চশিক্ষা মানে কি? বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিশ্ববিদ্যালয় কলেজে যেগুলি পড়ানো হয়, যেমন 4 বছর মেয়াদী স্নাতক বাংলাদেশে প্রচলন রয়েছে, অনার্স যাকে বলা হয়, এবং 1 বছর বা 2 বছর মেয়াদী স্নাতকোত্তর আছে। আবার 2 বছর মেয়াদী অন্যান্য কোর্সেও ভর্তি হওয়ার সুযোগ আছে, 2 বছর 3 বছরের বিভিন্ন ডিপ্লোমা কোর্স আছে, তাই না? অন্যদিকে জাপানে 4 বছর মেয়াদী স্নাতক কোর্স, অর্থাৎ স্নাতক সব জায়গায় 4 বছর, এবং 1 বছর মেয়াদী স্নাতকোত্তর, এবং 2-3 বছরের মেয়াদী অন্যান্য কোর্স রয়েছে। এখানে প্রায় মিল আছে, তাই না? এবং পাঠ্যক্রম, যেটা গুরুত্বপূর্ণ, পাঠ্যক্রম বাংলাদেশে তো বিশেষ করে সরকারিভাবে এনসিটিবি এই প্রণয়ন করে থাকেন, সরকারিভাবে, কেন্দ্রীয়ভাবে, তাই না? এবং কিন্তু জাপানি স্থানীয়ভাবে শিক্ষকরা প্রণয়ন করে থাকেন পাঠ্যসূচি। পাঠ্যসূচি বলতে কি? পাঠ্যক্রম মানে বইয়ের যে কি পড়াবে সেই সমস্ত বিষয়গুলি সরকার ঠিক করে দেয়। বাংলাদেশে এনসিটিবি কর্তৃক প্রণয়ন বই একটা পাঠায়, টেক্সট বুক, তার ভিত্তিতে আমরা পড়াই, তাই না? কিন্তু জাপানে কি করে? স্থানীয়ভাবে শিক্ষকরা প্রণয়ন করে, স্থানীয় শিক্ষকরা। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ফলে কী হয়? শিক্ষকদের উৎকর্ষতা বাড়ে। এবার আসি ভর্তি পরীক্ষা। বাংলাদেশে জাতীয়, স্থানীয়, সরকারি, বেসরকারি বিভিন্ন প্রকার কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিকে কেন্দ্রীয়ভাবে গ্রহণ করা হয়। কেন্দ্রীয়ভাবে গ্রহণ করা হয় না, বিচ্ছিন্নভাবে গ্রহণ করা হয়। যেমন আমাদের এইখানে ভর্তি পরীক্ষাগুলি এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক সময় দেয়, যদিও এখন বর্তমানে এই গুচ্ছ পদ্ধতিতে কিছু বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে, তাই না? কিন্তু সেখানে সংখ্যা তুলনামূলক কম। এখানে কলেজে একরকম পরীক্ষা হচ্ছে ভর্তি, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি একরকম হচ্ছে, বুয়েটে একরকম হচ্ছে, মেডিকেলে একরকম হচ্ছে। তাহলে বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া হয়, ভর্তি পরীক্ষা বাংলাদেশে। জাপানে জাতীয়, স্থানীয়, সরকারি, বেসরকারি সকল প্রকার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে পরীক্ষা গ্রহণ করা হয়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারটা জাপানে কিন্তু কেন্দ্রীয়ভাবে একসাথে পরীক্ষা গ্রহণ করা হয়, আর বাংলাদেশে বিচ্ছিন্নভাবে। উচ্চশিক্ষার প্রতিষ্ঠান এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজ বাংলাদেশে প্রচলিত রয়েছে, এবং ঐচ্ছিক, এবং এটি কিন্তু অবৈতনিকভাবে এটি ঐচ্ছিক, পড়া বাধ্যতামূলক না, যার ইচ্ছা তারা পড়বে। জাপানেও ঐচ্ছিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে ভর্তি করানো হয়। এই দুটো সেম, পার্থক্য নাই তেমন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে। শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের বিএড, এমএড ডিগ্রি বাধ্যতামূলক করা হয় সাধারণত। পরবর্তীতে বিএড না থাকলেও তারা করে নিতে পারে বিএড, এমএড। এছাড়াও এই যে চাকুরিকালীন বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে, ঠিক আছে, বিশেষ করে ইন সার্ভিস ট্রেনিং যেগুলি। অন্যদিকে জাপানে 1 বছর মেয়াদি শিক্ষাগত সনদ গ্রহণ করতে হয়। এছাড়াও চাকুরিকালীন প্রশিক্ষণ রয়েছে। তাহলে আমাদের এখানে কিন্তু বিএড, এমএড এগুলো এই ডিগ্রি অর্জন করতে হয়। আর জাপানে 1 বছর মেয়াদি শিক্ষাগত সনদ আছে একটা, সেটা গ্রহণ করতে হয়। এছাড়াও চাকুরিকালীন প্রশিক্ষণ তো আছেই। এরপরে মূল্যায়ন প্রক্রিয়া, ঠিক আছে, পরীক্ষা পদ্ধতি। বাংলাদেশে পিইসি প্রাইমারি শেষে, তারপর জেএসসি, এটা বর্তমানে কয়েক বছর হয়নি, আবার ভবিষ্যতে হতে পারে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে জেএসসি 8ম শ্রেণীতে পরীক্ষাটা নেওয়া হয়, 8ম শ্রেণী শেষে। এসএসসি, এইচএসসি, তাই না, ইত্যাদি পাবলিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয় বাংলাদেশে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত।
অন্যদিকে জাপানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত অটো প্রমোশন, পরীক্ষা নেয় অটো প্রমোশন। দারুণ, তাই না? আচ্ছা, অটো প্রমোশন হলেও তারা কিন্তু অনেক কিছু শিখে, ফাঁকি দেয় না। তো এই হচ্ছে এই বাংলাদেশ এবং জাপানের শিক্ষা ব্যবস্থার মধ্যে তুলনামূলক বিবরণ। তবে পরিশেষে বলতে পারি, ওই যে পৃথিবীর সকল দেশেই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে, শিক্ষার্থীদেরকে মানবিক, বিশেষ করে মানবিকভাবে গড়ে তোলা এবং তাদের পাশাপাশি এই শিক্ষার্থীদেরকে জীবনমুখী শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে বাস্তবিক জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে, রাষ্ট্র সচেতনতা সম্পর্কে বিশেষ করে অবগত করা। তারপরেও বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির মধ্যে তুলনামূলক কিছু পার্থক্য রয়েছে, যা উপরে উপস্থাপন করা হলো, তাই না? এভাবে শেষে আবার উপসংহারে কিছু লিখতে পারি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি একটা একটা করে প্রশ্ন সমাধানের চেষ্টা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানে বাংলাদেশ এবং ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক বিবরণ দিন। প্রশ্নটি যদি আসে পরীক্ষায়, বিগত বেশ কয়েকবার এসেছিল, কিন্তু আবার যদি আসে তো কীভাবে লিখবো, তাই না? তো বিশেষ করে আমরা প্রথমে ভূমিকা আকারে লিখব যে পৃথিবীর সকল দেশের শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য একই, শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার পাশাপাশি মঙ্গল সাধন করা। এরকম আমরা ভূমিকা আকারে নিজেদের মতো লিখতে পারি, তাই না? ভূমিকাটা আমি এখন আর লিখে দিলাম না, এটা পারবো। এরপরে আমরা লিখব বাংলাদেশ ও যুক্তরাজ্য দুইটি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার তুলনামূলক বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো। এবারে ছকের মাধ্যমে লিখলে ভালো হয়। ছকে প্রথমে ক্ষেত্রসমূহ, বাংলাদেশ, তারপরে যুক্তরাজ্য, তাই না? ক্ষেত্রসমূহ শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের 4টা স্তর, এই যে লক্ষ্য করি, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। প্রাক প্রাথমিক যেটা কেজি স্কুলে পড়ানো হয়, তাই না? প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। অন্যদিকে এই যুক্তরাজ্যেও কিন্তু এরকম 4টি স্তর, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। তবে মাধ্যমিকটায় ব্যাপক পার্থক্য রয়েছে, এই আসতেছি, আমরা আস্তে আস্তে আলোচনা করব। এবং শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়, তাই না? আচ্ছা, অন্যদিকে এই যুক্তরাজ্যে বা ইংল্যান্ডে 2টি কর্তৃপক্ষ রয়েছে শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য। একটি হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ, আরেকটি হচ্ছে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে, তাই না? কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ এবং স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ দুইটা বিশেষ করে দুইটা সমন্বয়ে শিক্ষা ব্যবস্থা এই নিয়ন্ত্রিত হয় ইংল্যান্ডে। তো এবার আমরা আলোচনা করব শিক্ষানীতি ও আইন, শিক্ষা আইন এবং শিক্ষানীতি, তাই না? জাতীয় শিক্ষানীতি 2010 দ্বারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে প্রচলিত এবং এখনও শিক্ষা আইন তৈরি হয়নি। শিক্ষানীতি একটা আছে 2010 এর, কিন্তু শিক্ষা আইন এখনও তৈরি হয়নি, যার কারণে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রীয়ভাবে এই শিক্ষানীতি প্রণয়ন করে থাকে। অন্যদিকে যুক্তরাজ্যে বিশেষ করে 1944 সালের শিক্ষা আইন দ্বারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত। 1944 সালে যে শিক্ষা আইন তৈরি হয়েছে সে 1944 সালে, তাই না? সেই আইন দ্বারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত। যেমন এখানে 2টা ব্যবস্থা রয়েছে, এটা কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করেন। কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ কী করে? জাতীয় শিক্ষানীতি নির্ধারণ করেন এবং স্থানীয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ওই শিক্ষানীতি বাস্তবায়ন করেন, ঠিক আছে? তাহলে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষের কাজ হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা কর্তৃপক্ষ কর্তৃক যে শিক্ষানীতি প্রণয়ন করেন সেটি বাস্তবায়ন করা সঠিকভাবে। এবার আসি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি এবং বেসরকারি উদ্যোগে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার প্রচলন রয়েছে, এই যুক্তরাজ্যেও রয়েছে, ওখানেও এটা পার্থক্য নাই। তাহলে বাংলাদেশ এবং যুক্তরাজ্য উভয় দেশেই সরকারি ও বেসরকারি উদ্যোগের শিক্ষা ব্যবস্থা রয়েছে। তো এবার আসি পড়াশোনার বিষয়ে, তাই না? কোন দেশে কিভাবে প্রাক প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত কিভাবে লেখাপড়ার ধরনগুলি লক্ষ্য করি। প্রথমে আসি প্রাক প্রাথমিকে বাংলাদেশে এই যে 4 থেকে 6 বছরের শিশুদেরকে প্রাক প্রাথমিকে পড়ানো হয় এবং এখানে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কেজি স্কুল রয়েছে।
এবং এটি ঐচ্ছিক, প্রাক প্রাথমিকে পড়ানোটা ঐচ্ছিক এবং বৈতনিক এবং অবৈতনিক উভয়ভাবে এখানে সুযোগ রয়েছে। যুক্তরাজ্যে তো সেম, তবে এইখানে যুক্তরাজ্যে একটি পার্থক্য রয়েছে বয়সের ক্ষেত্রে। বয়স হচ্ছে 3 থেকে 5 বছরের শিশুদেরকে জন্য এই ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে এই শিশুদেরকে প্রাক প্রাথমিকে পড়ানো হয়। এখানে ঐচ্ছিক, বৈতনিক, অবৈতনিক সিস্টেম রয়েছে এবং নার্সারি ও কেজি স্কুলে পড়ানো হয়। প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তাই না? লক্ষ্য সব জায়গায় প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের লক্ষ্য একই, সেটি হচ্ছে এই শিশুদেরকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করা, তাই না? বাচ্চাদের লক্ষ্য, শিশুদেরকে প্রাক প্রাথমিকে সব দেশে একই লক্ষ্য, যে শারীরিক এবং মানসিকভাবে তাদেরকে প্রস্তুত করা, যাতে পরবর্তীতে প্রাথমিক থেকে শুরু করে লেখাপড়াটা সুন্দরভাবে স্টার্ট করতে পারে। প্রাক প্রাথমিকে খেলাধুলা, এই তাদেরকে আগ্রহ প্রকাশ করার জন্য বিভিন্নভাবে এই খেলনার মাধ্যমে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হয়, তাই না? আচ্ছা, এরপরে এই অংশটি হচ্ছে যে প্রাথমিক, প্রাক প্রাথমিকের পরে প্রাথমিক, তাই না? প্রাথমিকে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যে। যেমন বাংলাদেশে প্রাথমিকে একটি স্তর, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এবং 5 বছর মেয়াদি, তাই না? 6 বছর থেকে 11 বছর শিশুদের এই প্রাইমারিতে পড়ানো হয় বাংলাদেশের ক্ষেত্রে, এবং এটি অবৈতনিক এবং বাধ্যতামূলক, অবৈতনিক এবং বাধ্যতামূলক বাংলাদেশের ক্ষেত্রে এই বিশেষ করে প্রাথমিক শিক্ষা। এবং প্রাথমিক শিক্ষায় বাংলাদেশে কী কী পড়ানো হয়? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, খেলাধুলা, ধর্ম, নৈতিক শিক্ষা বিষয়ে এই বাংলাদেশে লেখাপড়া করানো হয়। কিন্তু ইংল্যান্ডে আবার 2টা স্তর প্রাইমারিতে, প্রাথমিকে 2টা স্তর। একটা হচ্ছে প্রথম স্তর, যাকে বলে প্রাইমারি ইনফান্ট স্তর, যেখানে 5 থেকে 7 বছর বয়সী শিশু লেখাপড়া করবে। এখানে গান, ড্রয়িং, শরীরচর্চার মাধ্যমে আনন্দদায়ক শিক্ষাদান করানো হয়, এখানে আনন্দদায়ক শিক্ষাদান করানো হয়। আর দ্বিতীয় স্তর হচ্ছে প্রাইমারি জুনিয়র স্তর, একটা হচ্ছে ইনফান্ট আর একটা হচ্ছে জুনিয়র, মনে রাখতে হবে। এবং এখানে 7 থেকে 11 বছরের শিশুদের জন্য, 7 থেকে 11 বছর প্লাস পর্যন্ত আর কি, এই শিশুদেরকে এই জুনিয়র স্তরে পড়ানো হয়। এবং জুনিয়র স্তরে বিশেষ করে কী কী পড়ানো হয়? এখানে ইংরেজি, গণিত, ড্রয়িং, মডেলিং, নাটক, সঙ্গীত, ভূগোল, ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় শিক্ষা, খেলাধুলা এই স্তরে শেখানো হয়, তাই না? এখানে কিন্তু যে মডেলিং, নাটক, সঙ্গীত এগুলি কিন্তু আছে, কিন্তু ড্রয়িং বাংলাদেশে আবার প্রাথমিকে এগুলি নাই। বাংলাদেশে আছে কি ওই বাংলা, ইংরেজি, গণিত বা মানে পড়ালেখায় চলে গেছে সরাসরি। আর এখানে আনন্দের মাধ্যমে শিক্ষাদান করছে ইংল্যান্ডে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে প্রাথমিক লেভেলের, বিশেষ করে প্রাথমিক লেভেলের বিস্তারিত আরও বইতে আছে, আমি এখানে সংক্ষেপে মেন বিষয়টুকু আলোচনা করেছি। যেমন এইখানে এই যে প্রাথমিকে কিন্তু বাংলাদেশে মৌলিক ও জীবনমুখী শিক্ষার সুযোগ নেই, কিন্তু ইংল্যান্ডে আবার মৌলিক এবং জীবনমুখী শিক্ষার সুযোগ। তো এবার আসি প্রাথমিক শিক্ষার লক্ষ্য। প্রাথমিক শিক্ষার লক্ষ্য, বাংলাদেশের যে শিক্ষার লক্ষ্য সেটা হচ্ছে শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও মানবিক সাধনের মাধ্যমে, বিকাশ সাধনের মাধ্যমে গড়ে তোলা। অন্যদিকে এই যুক্তরাজ্যে বা ইংল্যান্ডে শিশুদের বিশেষ করে প্রাথমিক শিক্ষার লক্ষ্য হচ্ছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মৌলিক এবং জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করা। এই যে জাপানে এবং ইংল্যান্ডে 2 জায়গায় কিন্তু মৌলিক ও জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করা একটু প্রধান লক্ষ্য প্রাথমিক থেকেই, তাই না? এরপরে আসি মাধ্যমিক স্তর। বাংলাদেশে এই 3 স্তর বিশিষ্ট মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা। যেমন নিম্ন মাধ্যমিক, সেখানে এই 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করানো হয়। মাধ্যমিক, যেখানে 9ম থেকে 10ম, এবং উচ্চ মাধ্যমিক, যেখানে একাদশ, দ্বাদশ, 1100 এবং 1200, তাই না? এবং বাংলাদেশের শিক্ষার মাধ্যম হচ্ছে বাংলা। কিছু কিছু ক্ষেত্রে আবার ইংরেজি মাধ্যমে পড়ানো হয়, যেমন ইংলিশ মিডিয়াম স্কুলগুলিতে। এবার আসি ইংল্যান্ডে বা যুক্তরাজ্যে বিভিন্ন ধরনের এই মাধ্যমিক স্কুল রয়েছে, বিভিন্ন ধরনের। যেমন কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুল, ঠিক আছে? কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুল, এইখানে 70% ছেলেমেয়েরা লেখাপড়া করে, সাধারণ লেখাপড়া। এরপরে গ্রামার স্কুল, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এগুলি পরিচালনা করে, গ্রামার স্কুল। এরপরে আসি মডার্ন স্কুল, এটি মূলত পরীক্ষণ বিদ্যালয় এবং 9 সদস্য বিশিষ্ট বাছনিক পরীক্ষা দ্বারা উত্তীর্ণ হলে এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় এই মডার্ন স্কুলে।
এবং টেকনিক্যাল স্কুল, এখানেও কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হয় টেকনিক্যাল স্কুলে। টেকনিক্যাল স্কুলের পড়াশোনার ক্ষেত্রেও 9 সদস্য বিশিষ্ট বাৎসরিক পরীক্ষা দ্বারা উত্তীর্ণ হলে এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাহলে যুক্তরাজ্যে কিন্তু 4টা স্টেজ, একটা হচ্ছে কান্ট্রি কম্প্রিহেন্সিভ স্কুল, গ্রামার স্কুল, মডার্ন স্কুল অ্যান্ড টেকনিক্যাল স্কুল। আচ্ছা, এবার আসি এই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। বাংলাদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ রয়েছে। বিভিন্ন টেকনিক্যাল স্কুল বা পলিটেকনিক ইনস্টিটিউটের মাধ্যমে পড়ানো হয়, তাই না? এবং এখানেও তাই, যুক্তরাজ্যেও এর পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার সুযোগ রয়েছে। এবার আসি শিক্ষাক্রম। কেন্দ্রীয়ভাবে জাতীয় শিক্ষাক্রম এনসিটিবি কর্তৃক বাংলাদেশে প্রণয়ন করে থাকে। শিক্ষাক্রম এখানে শিক্ষকদের দ্বারা প্রণয়ন করা হয়। শিক্ষাক্রম পাঠ্যসূচি শিক্ষকেরাই তৈরি করে। শিশুদের অংশগ্রহণ, তাই না? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় শিশুদের অংশগ্রহণ খুবই সীমিত। যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিশুদের নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। এখানে কেন বললাম, বাংলাদেশে যেমন এই যে বিদেশে যেমন সিলেবাসের মধ্যেই নাটক, ড্রয়িং, মডেলিং, সঙ্গীত এইগুলি রয়েছে, হাতের কাজ, কিন্তু বাংলাদেশে তো শিক্ষাক্রমের মধ্যে এগুলি সুযোগ কম। সেজন্য বলা হয়েছে যে বাংলাদেশের শিক্ষাক্রমে শিশুদের অংশগ্রহণের সুযোগ সীমিত। আর ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় শিশুদের নানাবিধ কার্যক্রমের অংশগ্রহণের অবাধ সুযোগ রয়েছে। তো এরপরে আসি এই যে উচ্চশিক্ষা। ভর্তি পরীক্ষায়, উচ্চশিক্ষার আগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, তাই না? তো বাংলাদেশের জাতীয়, স্থানীয়, বেসরকারি, সরকারি বিভিন্ন ভর্তি পরীক্ষা মাধ্যমে ভর্তি করা হয় এবং বিভিন্ন রকমের ভর্তি পরীক্ষা হয়। ইংল্যান্ডেও তাই, জাতীয়, স্থানীয়, সরকারি, বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হয় এবং ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়, তাই না? এবার আসি উচ্চশিক্ষার স্তর। বাংলাদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই যে 4 বছর মেয়াদী স্নাতক আছে, মানে অনার্স যাকে বলা হয়, তারপরে 1-2 বছরের স্নাতকোত্তর আছে, মাস্টার্স, তাই না? তারপরে এমফিল, পিএইচডি আছে, কলা এবং এই যে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, বিভিন্ন গ্রুপের যে বিষয়গুলি অনার্স পড়ানো হয় সেখানে। ইঞ্জিনিয়ারিংয়ের পড়ার সুযোগ আছে, কৃষি, ভেটেরিনারি প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। ইংল্যান্ডে লক্ষ্য করি, এখানে 3 বছর অথবা 4 বছর মেয়াদী স্নাতক আছে, অনার্স আছে, বা 1-2 বছরের আবার এখানে স্নাতকোত্তর আছে, মাস্টার্স আছে, এমফিল, পিএইচডি আছে বাংলাদেশের মতো। এবং কলা, ব্যবসায় শিক্ষা, মানবিক, এর পাশাপাশি কলা, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান, এর পাশাপাশি সঙ্গীত, নাটক, যোগাযোগ, ডিজাইন সহ বিভিন্ন পেশাগত কোর্স ইংল্যান্ডে রয়েছে, ঠিক আছে? এবং ইঞ্জিনিয়ারিং, কৃষি, ভেটেরিনারি এগুলোও কিন্তু ইংল্যান্ডে রয়েছে। আচ্ছা, এবার আসি সবার শেষে মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন পদ্ধতি বাংলাদেশে যে পিইসি মানে প্রাইমারি শেষে নেওয়া হয়, জেএসসি, এসএসসি, এইচএসসি এই ইত্যাদি পাবলিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অন্যদিকে ইংল্যান্ডে 2টি পরীক্ষা, মাধ্যমিক শেষে 2টা পরীক্ষা নেওয়া হয়। একটি হচ্ছে সার্টিফিকেট অফ সেকেন্ড ইয়ারি, যাকে বলে সিএসই, আরটি হচ্ছে জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন, জিএসই। সিএসই, জিএসই অর্থাৎ সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন আর জেনারেল সার্টিফিকেট অফ এডুকেশন, এই দুটো পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয় এই শিক্ষার্থীদেরকে। এবং আরও বিভিন্ন বিষয় আমরা উপস্থাপন করতে পারি। শিক্ষকদের বেতন ও মর্যাদার ক্ষেত্রে শিক্ষকদের বেতন ও মর্যাদা যথেষ্ট নয় বাংলাদেশে, কিন্তু ইংল্যান্ডে শিক্ষকদের বেতন ও মর্যাদা অনেক বেশি, ইংল্যান্ড সহ বিভিন্ন উন্নত দেশে, তাই না? যাই হোক, এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। পরিশেষে বলতে পারি, বিভিন্ন দেশের শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য একই হলেও পদ্ধতি কার্যক্রমের ভিন্নতা রয়েছে, যা উপরে বিশেষ করে যুক্তরাজ্য এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তুলনামূলক বিশ্লেষণ করা হলো। এইভাবে আমরা লাস্টে আবার একটু লিখে দিতে পারি। তো এইভাবে ইনশাল্লাহ লিখলে ফুল মার্কস পাবো ইনশাল্লাহ। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।